তো আমাদের ক্লাস আরো 2টা ক্লাসের মতো পাবো না, 2টা না 3টা ক্লাস পাবো। দেখি 4 তারিখে, 5 তারিখে, 6 তারিখে একটা ক্লাস পাচ্ছি, 8 তারিখে একটা ক্লাস পাচ্ছি, এবং 13 তারিখে ক্লাস পাচ্ছি। হ্যাঁ, 3টা ক্লাস পাচ্ছি, তো 3টা ক্লাসে ইজিলি আমরা শেষ করে ফেলতে পারবো। খুব বেশি প্রেশার পড়বে না, কারণ আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আচ্ছা, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো? আসলে এনার্জি পাচ্ছি না জোরে কথা বলার। জি ম্যাম, শোনা যাচ্ছে। প্রবলেম হলে জানায় না আমাকে, হ্যাঁ? আচ্ছা, ইয়েস ম্যাম। আমাদের গত ক্লাসে সোয়াপিং সোয়াপিংটা দেখাইছিলাম না, সোয়াপিং এর ডিসকাশন হয়েছিল। দেন হচ্ছে আমাদের এই স্লাইড থেকে বাকি ছিল। তো এই স্লাইড থেকে বাকি ছিল। তো এখানে যে আলোচনাটা হয়েছে সেটা হলো, নর্মালি মেইন মেমোরিকে যদি ওভারঅল আমরা দেখি, তাহলে মেইন মেমোরিকে আসলে প্রাইমারিলি 2টা পার্টিশনে ভাগ করা হয়, 2টা পার্টিশন থাকেই ম্যান্ডেটরি। একটা পার্টিশনের ভেতরে অপারেটিং সিস্টেম যায়, আর আরেকটা পার্টিশনের ভেতরে হচ্ছে ইউজার প্রসেস গুলো এক্সিকিউট করে। ঠিক আছে? তো যে পার্টটুকুতে অপারেটিং সিস্টেম যায় নর্মালি বলা হয় যে ওটা লোয়ার মেমোরি ভেক্টর, মানে লোয়ার মেমোরি অ্যাড্রেসের যে লোয়ার পার্টটুকু থাকে পার্টিশনের, সেই জায়গাটুকুতে হচ্ছে অপারেটিং সিস্টেমটা হোল্ড হয়। আর বাকিগুলো মেমোরির যে হাই পোর্শনটুকু থাকে, হাই অ্যাড্রেস গুলো থাকে, সেগুলোতে হচ্ছে ইউজার প্রসেস গুলো এক্সিকিউট হয়। ঠিক আছে? তো 2টা পার্টি, আর এমনিতে তো ইউজার প্রসেস গুলোর মাঝখানে আবার কাকে কতটুকু জায়গা দেওয়া থাকবে সেগুলোর উপরে বেস করে, বা কম্পিউটার সিস্টেমের যারা তৈরি করে তারা প্রত্যেকটা পার্টিশনকে কতটুকু করে ভাগ করে দিবে সেটা তাদের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যে ইউজার প্রসেসের মধ্যে কতগুলো পার্টিশন আসবে, বাট নর্মালি প্রাইমারিলি প্রত্যেকটা মেনুতে কিন্তু 2টা পার্টিশন অবশ্যই থাকে। তো এখন যেহেতু মেমোরিতে এখানে বোঝাই যাচ্ছে যে একের অধিক প্রসেস আসতেছে, এদেরকে তো প্রোটেকশন দিতে হয়। তো প্রোটেকশন দিতে গেলে যেটা লাগে সেটা হলো রিলোকেশন রেজিস্টার স্কিম ইউজ হয়। এই প্রোটেকশনটা দেওয়ার ক্ষেত্রে স্কিমটার নাম হচ্ছে রিলোকেশন রেজিস্টার স্কিম। তার মানে প্রোটেকশন দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আসলে রেজিস্টারের যে ভূমিকা সেটা সব থেকে বেশি কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে। তো এই রেজিস্টারের ভ্যালু গুলো দিয়ে বেসিক্যালি প্রোটেকশনটা প্রোভাইড করা হয়ে থাকে। স্কিমটার নাম হচ্ছে রিলোকেশন রেজিস্টার স্কিম, নামটা মনে রাখবেন। Used to protect user processes from each other and from changing operating system code and data. ঠিক আছে? তার মানে ইউজার প্রসেস গুলোকে, যে পার্টিশন গুলো থাকতেছে ওদের নিজেদের মধ্যে, একটা থেকে আরেকটা প্রোটেকশন দিচ্ছে, এবং যাতে করে কোনো ডাটা অথবা কোড পরিবর্তন হলে বা হবে কি হবে না এই ব্যাপারগুলোর যে সিকিউরিটি সেগুলোকে প্রোভাইড করে থাকে। নর্মালি রিলোকেশন রেজিস্টারের মধ্যে আসলে 2টা ভ্যালু থাকে, যেটা আমি মনে হয় গত ক্লাসে পড়াইছিলাম, যে বেস রেজিস্টার এবং হচ্ছে লিমিট রেজিস্টার। তো এরকম করে আমাদের দেখা যায় যে বেস রেজিস্টার এবং লিমিট রেজিস্টারের ভ্যালু দিয়ে কিন্তু আলটিমেটলি প্রোটেকশনটা কি বলে দেওয়া হয়ে থাকে। কিভাবে দেওয়া হয়, এটা আমার মনে হয় এই লাইনটা রিডিং করার থেকে যদি আমরা ডায়াগ্রামটা দেখি তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হয়। ঠিক আছে? তো এটা আপনারা রিডিংটা পড়ে নিন, আমি জাস্ট ডায়াগ্রামটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে তার আগে এখানে আবার ট্রানজিয়েন্ট অপারেটিং সিস্টেম কোডের একটা ইম্পর্টেন্ট একটা টার্ম এখানে মেনশন করা আছে। এটাও শর্ট নোট হিসেবে থাকতে পারে। সো এটা আমি আলোচনা করব, বাট বিফোর দ্যাট আমি হচ্ছে কিভাবে করে প্রোটেকশনটা দেয় সেটা একটু আলোচনা করে নিই, তারপর আমি ব্যাকে আসবো। এই যে এরকম করেছে আমাদের, জাস্ট ইমাজিনারি একটা যদি আমরা প্রোটেকশন চিন্তা করি, আর নিচের দিকে যেই লোয়ার যে মেমোরি সাইট ওইখানে তো অপারেটিং সিস্টেম রিসাইড করে, পাশাপাশি এরকম করে যদি বেশ অনেকগুলা পার্টিশনে ভাগ করা থাকে, সেক্ষেত্রে ফর এক্সাম্পল আমরা এখানে একটা প্রসেসকে মেনশন করলাম যেটা 30,004 থেকে 42,094 পর্যন্ত হয়তো অ্যাড্রেস জেনারেট হয়েছে। ঠিক আছে? ফিজিক্যাল ধরেন হলো ফিজিক্যাল অ্যাড্রেস যেটা পেলো, ওই যে ইফ ইউ রিমেম্বার গত ক্লাসে আমরা বললাম যে লজিক্যাল অ্যাড্রেস, তারপর হচ্ছে রেজিস্টারের ভ্যালু, দুটা মিলিত ভাবে একটা ফিজিক্যাল অ্যাড্রেস পাই, তাই না? তো ফাইনালি যে অ্যাড্রেসটা হবে সেটা আমরা ধরে নিচ্ছি 30,004 থেকে 42,094। তাহলে যে অ্যাড্রেসটা পাচ্ছে সেটার যে লিমিট ভ্যালুটা, লোয়েস্ট ভ্যালুটা, সেটাকে বলা হচ্ছে বেস ভ্যালু। আর 42,094 যেটা হচ্ছে ওই পার্টিশনের হাইয়েস্ট সেগমেন্ট, তাহলে সেটাকে বলা হচ্ছে হলো লিমিট ভ্যালু। ঠিক আছে? তো কেন আসলে বেস এটাকে লিমিট ভ্যালু বলা হচ্ছে খেয়াল করেন। লিমিট ভ্যালু কিন্তু 42,094 বলে না, লিমিট ভ্যালু বলছে 12,090। 12,090টা আসলে কোথা থেকে আসে, যেটা করে সেটা হলো এই লিমিট যেই অ্যাড্রেসটা আছে, হ্যাঁ, মানে হায়ার যে অ্যাড্রেসটা আছে সেটার থেকে ওদের যে বেস রেজিস্টারের ভ্যালুটা আছে ভ্যালুটা বাদ দেয়। তো যদি আমরা এরকম করে বাদ দেই,
42,094 থেকে 30,004 যদি বাদ দিই, দেখবেন ইউ উইল গেট 12,090। তার মানে বোঝাচ্ছে যে আমাদের আসলে যে প্রসেসটা দেওয়া হয়েছে সেটার শুরুর অ্যাড্রেসটা অবশ্যই থাকবে, শুরুর অ্যাড্রেস থাকলো যেটা হলো বেস রেজিস্টার, তার সাথে লিমিটের ভ্যালুটা যুক্ত হবে, লিমিটের ভ্যালুটা দিয়েই যুক্ত হয়ে ফাইনাল অ্যাড্রেসটা পেয়ে থাকে। ঠিক আছে, যে আসলে সে কতটুকু পর্যন্ত তার ম্যাক্সিমাম কাজ করার জায়গা। হ্যাঁ, যে 12,090 বেস, বেস ভ্যালু 30,000, 30,004, ওর সাথে আরো 12,090 হয়তো তাকে অ্যালোকেট করা হয়েছে, এই ভ্যালুটা অ্যালোকেট করা হলো, তাহলে এই দুইটা কম্বাইন হয়। এটা থেকে আসলে বিয়োগ হয় না, এর বেসের সাথে লিমিটের ভ্যালুটা যুক্ত হয়, যুক্ত হয়ে ফাইনালি হচ্ছে আমাদের যে অ্যাড্রেসটা আসে, এটাই আসলে তার ফাইনালি ম্যাক্সিমাম সে এতটুকু পর্যন্ত কাজ করতে পারবে, এর বাইরে লিমিটের বাইরে গিয়ে কাজ করতে পারবে না। তো লিমিটটা যখন যুক্ত করা হয় তখন আমরা 42,094 পাচ্ছি পার্টিশনের ভ্যালু। তো এই প্রসেস কাজ কিন্তু এই 94 পর্যন্তই করতে পারবে, এর বাইরে যেতে পারবে না, এর বেশি তো যেতে পারবে না। আবার প্রসেসটা বেসের যে কম, বেসিক থেকে কিন্তু কমতে পারবে না, বেস ভ্যালুটা দেখেন 30,004, তাহলে বেস ভ্যালু বা স্টার্টিং ভ্যালু যেহেতু এখানে আছে, এটা থেকে কিন্তু কম হতে পারবে না। তাইলে এই যে এখানে একটা চেকিং দেওয়া হয়, যে প্রত্যেকবারই এসে চেকিং দেবে অপারেটিং সিস্টেম, যে আমার প্রত্যেকটা প্রসেস যখন কাজ করতেছে তার ভ্যালু বেসের থেকে যেন না কমে যায়, যদি দেখা যায় বেসের থেকে কমে গেছে কম ভ্যালু, তাহলে কিন্তু তাকে রান করতে দিবে না, অবশ্যই বেস ভ্যালু সমান অথবা তার থেকে বেশি হইতে হবে। ঠিক আছে, কি বললাম, বেসের সমান অথবা তার থেকে বেশি ভ্যালু থাকলে ঠিক আছে, সে তার জায়গা মতো কাজ করতেছে। আবার সেখানে লিমিটের ভ্যালুটাও যুক্ত করে সে চেক করবে, বেস আর লিমিটের ভ্যালু যুক্ত করে দেখবে যে ভ্যালুটা আসে তার অ্যাড্রেস, তার কাজ প্রসেস গুলো যে কাজ করতেছে, ডাটা গুলো সব এই 42,094 বা বলেন যে বেস আর লিমিট যুক্ত করার পর যে অ্যাড্রেসটা আছে সেটার মধ্যে আছে কিনা, সেটা সমান অথবা তার থেকে কমে আছে কিনা। তো বেসের থেকে বেশি, সমান অথবা বেশি, এবং বেস প্লাস লিমিটের ভ্যালু থেকে কম অথবা সমান যদি হয় তাহলে প্রসেসটা তার উইদিন লিমিটের মধ্যে আছে। বাট সে যদি 30,004 জন বেস ভ্যালু ক্রস করে সে যদি আহ কমে চলে যায়, তাহলে কিন্তু সে আরেকটা প্রসেসের মধ্যে ঢুকে যাচ্ছে। আবার যদি বেস আর লিমিট ভ্যালু যুক্ত করে যে ভ্যালুটা আসে সেটা থেকে যদি সে বেশিতে চলে যায়, তাহলেও কিন্তু সে আরেকটা প্রসেসের মধ্যে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই এখানে প্রোটেকশনটা দেওয়ার ব্যাপার হচ্ছে এই বেস ভ্যালু আর লিমিট ভ্যালু অ্যাসাইন করে দিবে, তারপরে সেটাকে চেকিং এর মধ্যে রাখবে। ঠিক আছে, চেকিং এর মধ্যে রাখবে, ট্র্যাপ টু অপারেটিং সিস্টেম মনিটর, এটাকে অ্যাড্রেসিং এরর বলে যদি এগুলো এই কন্ডিশন গুলো ফিল আপ না হয়। যেমন সিপিইউ যখন অ্যাড্রেস জেনারেট করবে, ইট উইল চেক, প্রথমে চেক করবে এই ভ্যালুটা বেস ভ্যালু থেকে বড় অথবা সমান কিনা। যদি দেখা যায় হ্যাঁ বেস ভ্যালু থেকে বড় অথবা সমান, তাহলে ফার্দার তাকে প্রসেস করতে দেয়। যদি দেখা যায় না এর থেকে ছোট, তার মানে সে অন্য আরেকজনের ঘরে ঢোকার চেষ্টা করতেছে, তখন কিন্তু তাকে এক্সিকিউট করতে দেওয়া হয় না। ঠিক আছে, আবার সেম ভাবে বেসেরটা চেক করার পরে আবার বেস প্লাস লিমিটটাকে যুক্ত করে, করে আবার চেক করে যে এটা সমান মানে এটা থেকে ছোট কি। এটা কিন্তু কোনোভাবে এটা থেকে বেশিতে যেতে পারবে না, যদি বেশিতে না যায়, সব ওকে থাকে, তাহলে তাকে ফার্দার মেমোরিতে, ফাইনালি মেমোরিতে ঢুকে কাজ করতে দেয়। আর যদি দেখা যায় না বেস প্লাস লিমিটের ভ্যালু থেকে সে আহ, কমে নাই, সে বেশিতে চলে যাচ্ছে, তখন কিন্তু তাকে মেমোরিতে ঢুকতে দেয় না এবং তাকে এক্সিকিউটও করতে দেওয়া হয় না। মেমোরিতে না ঢুকতে পারলে তো সে এক্সিকিউশনে যেতেই পারবে না। তো প্রথম কাজটা হচ্ছে মেমোরিতে তাকে সঠিক জায়গায় ঢুকতে দেওয়া। তো আলটিমেটলি এই চেকিং গুলা দিয়ে কিন্তু তার মানে বেস আর লিমিট রেজিস্টার যে ভ্যালু আছে সেগুলোকে অ্যাসাইন করে দিয়ে সেগুলোকে চেক করে করে কিন্তু মেমোরির যে অ্যাড্রেসটা সেটা ফাইনালি কনফার্ম করা হয়, এবং প্রোটেকশনটা অল টাইমে এইভাবে চলতে থাকে। কোনো প্রসেস কাজ করতে করতে যদি সে বড় হয়ে যায় এবং তার রেজিস্টার ভ্যালু থেকে সে এক্সিড করে ফেলে, তাহলে কিন্তু আমরা জানি অপারেটিং সিস্টেম তাকে ফোর্সফুলি স্টপ করিয়ে দিবে, তাই না, তাকে রান করতে দিবে না। তো দিস ইজ হাউ ইট গেট প্রোটেক্ট, মানে প্রত্যেকটা প্রসেসই প্রোটেকশন পেয়ে থাকে। তোমরা বুঝতে পারছো সবাই কিভাবে প্রোটেকশন হয়? এভরিওয়ান ক্লিয়ার? তো এবার আমি আরেকটা যে টার্ম আমি পিছনে রেখে আসছিলাম, which is, এবার একটা আপনারা মিলাই দেখেন, সেম কথাটাই আছে যে মাস্ট বি লেস দেন দ্য লিমিট রেজিস্টার, এই কথাটা এখানে বলা আছে। আচ্ছা, এখন আমরা দেখবো ট্রানজিয়েন্ট অপারেটিং সিস্টেম কোড। এটা একটা, এগুলো আসলে কাজ করে আমাদের প্রত্যেকের কম্পিউটার সিস্টেমে আছে, আমরা এগুলো জানি না। তো এটা একটা খুব মজাদার একটা টপিক, সেটা হলো ট্রানজিয়েন্ট অপারেটিং সিস্টেম, এই রিলোকেশন রেজিস্টার স্কিম, যে এই যে আসলে জায়গার ব্যাপার স্যাপার গুলোকে ডিল করে, প্রোটেকশনের ব্যাপার স্যাপার গুলোকে ডিল করে। তো এটা কিন্তু খুব চমৎকার একটা মেকানিজমও প্রোভাইড করে থাকে, provides an effective way to allow the operating system
সাইজ টু চেঞ্জ ডাইনামিক। যে সাইজটা আছে দেখবেন আমরা যখন অপারেটিং সিস্টেম ইনস্টল করি তখন সি ড্রাইভে বা যে ড্রাইভে আমরা ইনস্টল করি, নর্মালি সি ড্রাইভে করে থাকে সবাই। সি ড্রাইভে যখন আমরা ইনস্টল করি সে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা দখল করে, ঠিক আছে? এটা দেখবেন যে ফর এক্সাম্পল আপনার 50 জিবি জায়গা ছিল সি ড্রাইভে, ও হয়তো 15 জিবি বা 20 জিবি জায়গা হয়তো দখল করছে। ধরেন 20 জিবি জায়গা সে নিছে। তো যেটা হয় যে থ্রু আউট দা মানে এই যে অপারেটিং সিস্টেম, আপনার কম্পিউটার সিস্টেম এরপর আরো ইউজ করছেন, রান করলেন, অনেক ডাটা আসছে, অনেক চেঞ্জ হয়েছে, অনেক কিছু কিন্তু পরিবর্তন হয় এবং আমরা হয়তো খেয়াল করি না যে আমাদের অপারেটিং সিস্টেমের সাইজ একদম ইনিশিয়ালি যতটুকু মেমোরিতে দখল করে পরবর্তীতে কিন্তু এটা আসলে একটু চেঞ্জ হয়। অনেক বেশি চেঞ্জ না হলেও কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়। তো চাইলে আপনারা মনিটর করতে পারেন যদি মনে হয়। তার মানে অপারেটিং সিস্টেমের সাইজটা অ্যালোকেট করার পরেও অনেক সময় যেহেতু ডাটা বিভিন্ন রকমের কাজের কারণে এগুলো পরবর্তীতে ইনক্রিজ হয়, তো এই যে সাইজটা যে পরিবর্তন হচ্ছে, এই সাইজটাকে বাড়াটার যে সুবিধাটা এটা কিন্তু রিলোকেশন রেজিস্টার স্কিম প্রোভাইড করে থাকে। বাট কিভাবে প্রোভাইড করে আসলে? আর সবার জন্য তো জায়গা নির্ধারিত, তাই না? তাহলে তাকে কিভাবে জায়গা বাড়ায় দেওয়া হচ্ছে? এটা হয়, এটা হলো এখানে কিভাবে বলছে, দিস ফ্লেক্সিবিলিটি ইজ ডিজায়ারেবল ইন মেনি সিচুয়েশন। ফর এক্সাম্পল, the operating system contains code and buffer space for device driver. তো অনেক সময় দেখবেন যে আসলে আমাদের যে ডিভাইসের যে অপারেটিং সিস্টেম যখন আমরা ইনস্টল করি, যারা সিস্টেম সেটআপের কাজ করেন, আশা করি যার যেহেতু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ পড়েন সবাই কাজটা করে থাকেন যখন পিসিতে সমস্যা হয়। তো যখন আপনারা কম্পিউটার উইন্ডোজ সেটআপ দেন তখন ওইখানে বিভিন্ন রকমের ড্রাইভার ইনস্টল করতে হয় না? ডিভাইসের ড্রাইভার গুলো ইনস্টল করতে হয় না? গ্রাফিক্স, তারপরে হচ্ছে ইনপুট আউটপুট অথবা ভিডিও, তারপরে হলো ইন্টারনেট কার্ড, রাইট? এরকম বিভিন্ন রকমের ডিভাইস ড্রাইভার আছে যেগুলো আসলে অপারেটিং সিস্টেম তো ইনস্টল করা মানেই হচ্ছে তা সেগুলো কোনগুলো দ্বারা পরিচালিত হবে সেগুলো ইনস্টল দিতে হবে। তো দেখবেন ইনস্টল করার সময় আসলে আমরা এমন অনেক ড্রাইভার থাকে যেগুলো আসলে খুব বেশি একটা ইউজ হয় না, অনেক ড্রাইভার আমরা ইনস্টল করি কিন্তু এটা সেটা অনেক রকমের ড্রাইভার ইনস্টল করি। বাট সব ড্রাইভার কিন্তু আসলে অল টাইম ইউজ হয় না। হ্যাঁ। তো ওই অল টাইম যেহেতু ইউজ হয় না, তাহলে ইউজ যেহেতু হচ্ছে না বাট সে কিন্তু জায়গা দখল করতেছে, তাহলে এখানে কি করবে যে we do not want to keep the code and data in memory as we might be able to use that space for other purposes. তো যেটা হয় যে এই যে যেই জায়গাগুলো ডিভাইস ড্রাইভার, যে ডিভাইস গুলো আসলে খুব বেশি একটা ইউজ হয় না, ড্রাইভারের ডাটা গুলো ইউজ হয় না, সেই জায়গাগুলো তো অকেজো পড়ে থাকে, তাই না? তো ইয়া কি করে, কম্পিউটার সিস্টেম কি করে, এটাকে আসলে অকেজো পড়ে থাকতে দেয় না। ও কি করে, ওই অনেক সময় যদি কোনো প্রসেসের কোনো এক্সট্রা কোনো কি বলে কাজের দরকার হয়, ধরেন একটা প্রসেস কাজ করতে করতে তার কিছুটা জায়গা বেড়ে গেছে, এখন কি তাকে বের করে দিবে সাথে সাথে? না, সে কি করবে, এইটা নিয়ে আমরা ভার্চুয়াল মেমোরি যখন পড়বো দেখবো কিভাবে আবার কাজ করে। তো যখন দেখা গেল কিছু জায়গা বেড়ে গেল, এখন কি বেড়ে গেছে দেখে তাকে আমি সাথে সাথে বের করে দিব? নিয়ম তো হচ্ছে বের করে দেওয়া, বাট এখানে কি করবে, তখন সে চেক করবে যে অপারেটিং সিস্টেম যেখানে আমি ইনস্টল দিছি সেখানে কোনো আনইউজড ডাটা অথবা কোড আছে কিনা, যেগুলো আপাতত ইউজ হচ্ছে না। তো যদি আপাতত ইউজ না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওইটাকে সার্চ করে ফাইন্ড আউট করে ওই জায়গাগুলোকে ওই টেম্পোরারি সময়ের জন্য ওই প্রসেসটাকে যে কিনা একটু ডাটা বেশি লাগতেছিল বা জায়গা বেশি লাগতেছিল তাকে কিছু সময়ের জন্য, এটাকে ধারের মতো আসলে বলা যায় যে ধার দেয়, ওই জায়গাটাতে এসে প্রসেস গুলো কিছু সময়ের জন্য কাজ করে বা স্টে করে। হ্যাঁ। মেন মেমোরি তো দুইটাই তো মেন মেমোরি, অপারেটিং সিস্টেমও মেন মেমোরিতে থাকে, প্রসেস গুলো মেন মেমোরিতে রান করে। তো কি করে, রান করার সময় এসে ওই কিছু সময়ের জন্য রান করে এরপর আবার বের হয়ে চলে যায়। ঠিক আছে, তাহলে এই যে যে কোড গুলোকে আলটিমেটলি এরকম করে আসা যাওয়া করানো হচ্ছে, বা কোড গুলো এরকম আসা যাওয়ার মধ্যে থাকে, এটাকে বলা হয় ট্রানজিয়েন্ট অপারেটিং সিস্টেম কোড। ট্রানজিয়েন্ট operating system code. It comes and goes as needed. Thus, using this code changes the size of the operating system during program execution. এই জন্য হয় কি, যখন এই প্রোগ্রাম গুলো আসে অপারেটিং সিস্টেমের মধ্যে রান করতে কাজ করতে, তখন দেখা যায় যে সাময়িক সময়ের জন্য অপারেটিং সিস্টেমের যে সাইজটা সেটা কিন্তু যেটা আগে ছিল সেটা থেকে কিন্তু পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তাহলে এই যে ডাইনামিক্যালি যে চেঞ্জ হইলো, এটাও কিন্তু এই রিলোকেশন রেজিস্টার স্টিল অ্যালাউ করে। ঠিক আছে, ইন্টারেস্টিং না ব্যাপারটা? এই যে আসলে প্রোগ্রাম গুলো রান করতে গিয়ে যে কখন জায়গা বেড়ে যাচ্ছে, বেড়ে গেলে যে আসলে তাকে বের করে দেওয়া হচ্ছে না, কেন প্রোগ্রাম গুলো সাথে সাথে মানে স্টপ হয়ে যাচ্ছে না? অপারেটিং সিস্টেম বেসিক্যালি যত রকম উপায় আছে যে আসলে সমাধান করার,
সবগুলো কিন্তু চেষ্টা করে। তো এরকম অনেক রকমের কনসেপ্ট আছে যেগুলো আমাদের ইন্টারনালি ইনভলভড, ঠিক আছে, যেগুলো অপারেটিং সিস্টেম করে থাকে বা কম্পিউটার সিস্টেমের মধ্যে ঘটে থাকে। এই কোর্স না করলে আসলে এটা যারা আমরাও জানি নাই, জানা সম্ভব না। বাট আশা করি এখন অ্যাটলিস্ট কিছু কিছু নলেজ আপনাদের ইনক্রিজ হয়েছে। সবাই আমরা এটা বুঝতে পারছি এই টপিকটা। কেউ কথা বলছে না, সো ধরে নিলাম যে সবাই বুঝতে পারছে। আর লাস্টে এটাই আসলে লাস্টের স্লাইড। তো স্বাভাবিকভাবেই আসলে বলতেছে যে মেমোরি অ্যালোকেশনের জন্য খুব সিম্পলেস্ট মেথড হিসেবে বলা হয় যে প্রত্যেকটা মেমোরিকে কিছু ফিক্স সাইজের পার্টিশনে ভাগ করে দেওয়া। বাট ফিক্স সাইজটা কতটুকু হবে এটা কিন্তু আসলে কম্পিউটার যারা ম্যানুফ্যাকচারার তারা ডিসাইড করবে। হ্যাঁ, ইচ পার্টিশন মে কন্টেন এক্সাক্ট ওয়ান প্রসেস, প্রত্যেকটা পার্টিশনে এক্স্যাক্টলি একটা করে প্রসেসই থাকবে। এবং সেক্ষেত্রে একটা কম্পিউটারের মধ্যে যতগুলা পার্টিশন থাকবে ততগুলা মাল্টি প্রোগ্রামিং হওয়া পসিবল, তাই না? কোনো একটা কম্পিউটার সিস্টেম হয়তো 20টা পার্টিশন আছে, তাহলে একসাথে 20টা প্রোগ্রাম রান করতে পারে। কোনোটাতে 50টা আছে, তাহলে কোনো একসাথে 50টা রান করতে পারবে, যেহেতু প্রত্যেকটা পার্টিশনে একটা করে প্রসেস রান করতে পারে। তাহলে ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিংটা কিন্তু এই পার্টিশনের নাম্বার দ্বারা কিন্তু কম বেশি হচ্ছে। ওকে, দিস মেথড ইউজ বাই IBM OS 360 কল্ড এমএমটি। কিন্তু মোটামুটি আমাদের মেমোরি ম্যানেজমেন্টের আসলে অনেক ডিটেইলড অ্যালগোরিদম আছে, এখানে ইনক্লুড করা যেত, ছিল আসলে স্লাইড গুলোতে। আই স্কিপ দ্যাট এন্ড কিপ দ্য ওনলি সিম্পলেস্ট ইনফরমেশন, সিম্পলেস্ট বাট ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু সিম্পল গুলো দিয়ে আমি স্লাইডটাকে বানাইছি। আশা করি এই স্লাইডটা যখন আপনারা আবার গো থ্রু করবেন, এখন অনেক কনসেপ্টই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এই স্লাইডে যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে আমি একটু ভার্চুয়াল মেমোরিটা একটুখানি স্টার্ট করব। করব, শেষ করব। হ্যাঁ, সবাই ক্লাস করতেছেন, ক্লাসে আছেন কি? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। মাঝে মধ্যে দুই একজন একটু হ্যাঁ না করে না তো মনে হয় যে মেশিনের সাথে কথা বলতে অনেক সময় ইন্টারনেট ইন্টারাপ্ট হইলেও বোঝা যায় না। হুম, তো একটু মাঝে মাঝে একটু রেসপন্স করেন। বুঝতে দিতে পারছি না হচ্ছে। আচ্ছা, তো মেমোরি ম্যানেজমেন্ট কি মনে হয় সবার? মেমোরি ম্যানেজমেন্টে যে আমরা মেমোরি গুলো কিভাবে অ্যাড্রেস তৈরি হওয়া, মেমোরি প্রোটেকশন পাওয়া, এই জিনিসগুলো তো এতদিন জানতাম না, তাই না? এখন কি একটুখানি জেনারেল নলেজ ইনক্রিজ হইলো, কি মনে হয়? জি ম্যাম। এগুলো সবই ইন্টারনাল ব্যাপার, এগুলো আসলে কোনোটাই আমার আপনার জন্য ভিজিবল না। বাট আসলে কতটা কারণ যারা অপারেটিং সিস্টেম বানায় তাদেরকে কিন্তু এই প্রত্যেকটা বিষয় মাথায় রাখতে হয়, ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। অনেক জায়গায় অনেক ইউনিভার্সিটিতে আছে যে অপারেটিং সিস্টেমও বানাইতে দেয়। হুম, আসলে আমি বলবো যে হুজুগের বসে করে, ইট নিডস ভেরি মাচ এক্সপার্টাইজ। অপারেটিং সিস্টেম বিল্ড করার জন্য প্রচন্ড পরিমাণে এক্সপার্ট হওয়া লাগে। আদারওয়াইজ ইটস নট দ্যাট মাচ ইজি যে একটা অপারেটিং সিস্টেম বললাম আর বানায় ফেললাম, ঠিক আছে। এই যে এখন পড়তেছেন, এখন বুঝতেছেন যে এটার সাথে আসলে অনেক কিছু জড়িত, একটা দুইটা জিনিস না, অনেক কিছু। পুরো বইটা যদি কেউ কভার করতে পারে তাহলে যদি বলা যায় যে আসলে কিছুটা আইডিয়া করতে পারতেছেন। তো ভার্চুয়াল মেমোরিটা আসলে আজকে খুব বেশি পড়াবো না, আমাদের 3টা ক্লাস বাকি আছে। তো তো 3টা ক্লাসে আসলে ইজিলি লেকচার, এটা লেকচার 10। হ্যাঁ, এটা কিন্তু আমাদের লাস্ট লেকচার, ঠিক আছে, এটা আমাদের লাস্ট লেকচার। এটা করানোর জন্য আমাদের এই ক্লাস বাদেও আরো 3টা ক্লাস পাচ্ছি আমি। তো আমি এখানে আজকে আর খুব বেশি পড়াবো না, আমি ভার্চুয়াল মেমোরিটা জাস্ট ইন্ট্রোডাকশন করে দিয়ে যাচ্ছি। Then যখন আমরা আবার ক্লাস করবো তখন হচ্ছে ঈদের পরে আমি এটাকে ইয়ে করবো, বাকিটুকু শেষ করাই দিব। হ্যাঁ, তো ভার্চুয়াল মেমোরি, এই যে দেখেন যখন আমরা মেমোরি ম্যানেজমেন্ট করতেছি, মেমোরি ম্যানেজমেন্ট করতে গেলে এই কিছু কিছু জায়গায় কিন্তু আমি বলছি যে আসলে জায়গাটা ফিক্সড, পার্টিশন ফিক্সড। তো
তো নর্মাল যদি কনসেপ্ট বলি, ফিক্স পার্টিশনে কোনো প্রসেস আরেক প্রসেসের জায়গাটা ঢুকতে পারবে না, এইটা কনফার্ম। তাহলে যায় বা যে পার্টিশনের জায়গা যতটুকু, তার থেকে যদি কোনো বড় কোনো প্রোগ্রাম আসে, তাহলে হোয়াট উইল হ্যাপেন? তাহলে কি সে কখনোই কাজ করতে পারবে না? বিগ কোশ্চেন না? যে আসলে আমার ধরেন জায়গা আছে একটা, প্রত্যেকটা পার্টিশনের ধরেন 5 জিবি করে, জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, 5 জিবি করে একটা জায়গা অ্যালোকেট করা। তাহলে কোনো একটা প্রসেস আসলো যার ভ্যালু হচ্ছে হয়তো 8 জিবি, তাহলে ওকে তো হিসাব বলতেছে ঢুকতেই দেওয়া হবে না, তাই না? তাহলে ও কি জীবনে কাজ করতে পারবে না? বা তাই কি হয় আমাদের কম্পিউটার সিস্টেমে? আমরা তো দেখি সবকিছুই কাজ করতে পারি, রাইট? আসলে যেটা হয় সেটা হলো, এটা আরেকটা এডিশনাল সলিউশন, যখন কিনা ফিক্স পার্টিশনের থেকে কোনো ডাটা বড় হয়ে যায়, কোনো প্রসেস বড় হয়ে যায়, তখন আসলে কিভাবে তাকে এক্সিকিউট করতে দেওয়া পসিবল, ঠিক আছে? সেটা আমি একটু এখানে সেটা নিয়ে আসলে এই ভার্চুয়াল মেমোরি কনসেপ্টটা, এই ভার্চুয়াল মেমোরিটা বেসিক্যালি এই কাজটাই আসলে যদি বলি যে ইজ দ্য টেকনিক that allows the execution of process that may not be completely in memory। তার মানে পুরোপুরি মেমোরিতে না রেখেও একটা প্রোগ্রামকে রান করার যে টেকনিক, সেটাকেই বলতেছে ভার্চুয়াল। তার মানে ওই যে 5 জিবি জায়গা আমার আছে, কিন্তু পুরো প্রসেস হচ্ছে কত, 8 জিবি, তাহলে তাকে পুরোপুরি আমার মেমোরিতে আনা না এনেও তার মেইন পার্টটুকুকে যদি আমরা মেইন মেমোরিতে আনি, বাকিগুলোকে যদি আমরা ভার্চুয়াল মেমোরিতে রেখে দিই, তাহলে কিন্তু আমার কিন্তু মেমোরিরও অনেক সেভিংস হয়, তাই না? কারণ 5 জিবি করে জায়গা, ফিক্স পার্টিশন। তো আমি কিন্তু চাইলে এখানে ধরেন মানে আরেকটু কম যদি অ্যালোকেট করি, বা 5 জিবি যদি বলি, আমি 5 জিবি জায়গার মতো ডাটা এখানে ঢুকাইলাম, বাকি যে 3 জিবি আছে আমি ওকে আর কোনো আলাদা কোনো পার্টিশন দিচ্ছি না, ওকে আমি ভার্চুয়াল মেমোরিতে রেখে দিব। এতে করে কিন্তু আমার এই এত বড় প্রোগ্রাম ও ফিক্স পার্টিশনের ভিতরে কাজ করার সুযোগ পাচ্ছে। সে কখনই কাজ করতে পারবে না, সেটাও হয় না। আবার অনেক সময় কোনো প্রসেস কাজ করতে 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 ডাটা বাড়ে না, যেমন ডাটাবেসের পড়াশোনা করছেন আপনারা, যে ডাটা বাড়তে থাকে, তাই না? ডাটা সেট। তো এই যে ডাটাবেসের ডাটা যে বাড়তে থাকে, তো ওরা তাহলে জায়গা পাই কই? ওগুলো ভার্চুয়ালি স্টোর করা হয়, মানে পুরোপুরি মেমোরিতে থাকে না, তার কিছু একটা অংশ মেমোরিতে থাকে, বাকি অংশটুকু ভার্চুয়ালি স্টোর করা হয়। তার মানে ভার্চুয়ালি তার একটা পার্ট থাকতেছে, মেইন মেমোরিতে একটা পার্ট থাকছে, তার মানে তাদের মধ্যে কিন্তু একটা কমিউনিকেশন করাইতে হবে, রাইট? ইন্টারকানেকশন করাইতে হবে। এইখানে আমাদের ভার্চুয়াল মেমোরিতে এসে আমরা কিন্তু এই প্রসেসটা দেখবো যে হাউ উই ক্যান ইন্টারকমিউনিকেটেড বিটুইন দ্য টু পার্টস, ডিফারেন্ট পার্টস অফ এ প্রসেস। ঠিক আছে, পুরোপুরি মেমোরিতে না থেকেও আসলে কিভাবে সে তার অন্য জায়গায় থাকা পার্ট গুলোর সাথে সে নিয়ে নিয়ে কাজ করতে পারতেছে। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো আমি এই জন্য বললাম না যে আমার অপারেটিং সিস্টেমের যে ওভারঅল যদি মিড থেকে ফাইনাল পর্যন্ত আপনারা সিলেবাসটা দেখেন, আসলে খুব বেশি সিলেবাস কভার করতে পারা যায় না, যতটুকু সময় পাই ততটুকুর মধ্যে শেষ করার চেষ্টা করি। কিন্তু এই যতগুলো টপিক আপনাদেরকে টাচ করাইছি, ট্রাস্ট মি, ইউ আর গেটিং আ বেসিক, অ্যাটলিস্ট বলা যায় যে বেসিক নলেজ অফ অপারেটিং সিস্টেম। আপনারা কিন্তু ওভারঅল একটা জেনারেল ইনফরমেশন পেয়ে যাচ্ছে। অত ডিপ পাচ্ছি না, বাট আমরা জেনারেল নলেজ কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট নলেজ আপনারা টাচ করতে পারছি, ঠিক আছে? তো মানে আমি বলবো যে এটা এক সময় গিয়ে অবশ্যই এটা থ্যাঙ্কফুল হবেন। অনেক সময় মনে হয় আপনাদের যে অপারেটিং সিস্টেমের পড়াশোনা অনেক বেশি 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 বেশি, এরকম মনে হচ্ছে। আসলে এটা পড়াশোনা এমনিতেই অনেক বেশি, অনেক কমপ্লিকেটেড একটা ব্যাপার, এটা অনেক পড়াশোনা বেশি, বাট এত পড়াশোনা আমরা দিতে পারি না। যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো না দিলেই না, সেগুলো দিয়ে যতটুকু সিম্পল রাখা যায়, ঠিক আছে? তো আর একদম হুবহু করে লিখতে হবে ব্যাপারটা তা না, কিন্তু তাই বলে নিজের মতো করে আকাশ পাতাল লিখবেন সেটাও, ঠিক আছে? রেলিভেন্সি থাকতে হবে কিছুটা, রেলিভেন্সি থাকতে হবে, লজিকটা ঠিক থাকতে হবে। লজিক ঠিক থাকার পরে সেন্টেন্স আপনার মতো করে আপনি সাজাইতে পারেন। সেন্টেন্স বানানোর ক্ষেত্রে আপনার কোনো রেস্ট্রিকশন নাই, টেক্সট মুখস্থ করে লিখতে হবে, ক্লিয়ার? তারপর ডায়াগ্রাম গুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, যেখানে যেখানে ডায়াগ্রাম আছে মেক শিওর উই ইউজ দ্যাট, ঠিক আছে? অনেক সময় তো শুধু ডায়াগ্রাম ড্র করলেও কিছু মার্কস পাওয়া যায়, ক্লিয়ার? তো ডায়াগ্রাম গুলোকে পিক করবেন, তারপর যে জায়গাগুলোতে ম্যাথ আছে ম্যাথের কনসেপ্ট ক্লিয়ার করবেন। এই আপনাদের সিটির জমা দেওয়ার, সিটি না সরি, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার টাইম 6 তারিখ, তাই না? মনে করে কিন্তু এই যে এখন ছুটি বন্ধ চলতেছে, বন্ধটা স্টার্ট হয়ে যাবে কালকে থেকে।
আর এখন তো এমনিতেও আপনারা বন্ধে বাসায় বসে বসে ক্লাস করতেছেন, তো এটা তো আসলে ছুটির মধ্যেই পড়ে। অ্যাসাইনমেন্টটা কিন্তু কমপ্লিট করে ফেলেন, ঠিক আছে? জি ছুটির ম্যাম। পরে কিন্তু সময় পাবেন না, এখন তৈরি করে রেখে দিবেন, জাস্ট 6 তারিখ এসে জমা দিয়ে দিবেন। আর আমিও কিন্তু বাবা সময় পাবো না ক্লাস নিয়ে, আমি কিন্তু খুবই আপনাদের ঈদের পরে আমি খুব তাড়াহুড়াতে থাকবো, কারণ আমার কিছু অফিসিয়াল নিয়ম কানুন আছে যেগুলো আমাকে কমপ্লিট করতে হবে বিফোর মাই লাস্ট ওয়ার্কিং ডে। ক্লিয়ার? সো জি ম্যাম। অবশ্যই আমরা টাইমলি দিয়ে দিব। আচ্ছা, তো আমাদের অ্যাডভান্টেজেস অফ ভার্চুয়াল মেমোরি যদি বলি, তাহলে খুব অবভিয়াসলি ভার্চুয়াল মেমোরি তো খুব গুরুত্বপূর্ণ। মানে অ্যাডভান্টেজেস আমরা অলরেডি মনে হয় রিয়েলাইজ করতে পারতেছি যে আসলে যখনই যে প্রোগ্রাম গুলো ফিজিক্যাল মেমোরি জায়গা থেকে বেশি হয় সেগুলোকে রান করার সুযোগ দিচ্ছে। তারপরে হচ্ছে সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র প্রোগ্রামের একটা অংশ মেমোরিতে গেলেই, এক্সিকিউশনে গেলেই হচ্ছে, বাকি সবটুকু একসাথে যাওয়ার দরকার পড়ছে না। তাহলে অনেক সময় যেটা হয় যে আমাদের লজিক্যাল অ্যাড্রেসের যে স্পেস গুলো থাকে সেগুলো আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসের জায়গার তুলনায় বড় হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রসেস গুলোকে ইজিলি তাদের যে ফাইলস, অন্যান্য যে এডিশনাল ফাইলস থাকে বা ডাটা থাকে সেগুলোকে কিন্তু শেয়ার করার সে সুযোগটা পাচ্ছে। ঠিক আছে? আর অ্যালাউস মোর এফিশিয়েন্ট মেকানিজম ফর প্রসেস ক্রিয়েশন। কোন একটা প্রসেস কাজ করতে গেলে হয় না যে তার নতুন নতুন কোনো চাইল্ড প্রসেস ক্রিয়েট করা লাগছে, যেটা আমরা ফোক দিয়ে শিখছিলাম, রিমেম্বার? তো এখন আমি নতুন চাইল্ড প্রসেস তৈরি করবো, করতে গেলে তো ওইটার জন্য ডাটা তৈরি হবে। তো ওই ডাটাগুলো আমি কই রাখবো যদি আমার জায়গা, মানে আমি একদম ফিক্সড ডাটার মধ্যে কাজ করতে হয়? ডাটা খুব স্বাভাবিকভাবে বাড়বে, তো ওদেরকে আমি রাখবো কই? তার মানে এই জায়গাটা ভার্চুয়াল মেমোরি কিন্তু আমাকে এখানেও একটা খুব গুরুত্বপূর্ণ একটা মেকানিজম প্রোভাইড করতেছে, যাতে করে আমার নতুন নতুন আমি প্রসেস দরকার পড়লে ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? তো ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, উই ক্যান স্কিপ ইট। তো আলটিমেটলি এটা হচ্ছে ভার্চুয়াল মেমোরির ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড বলতে এখানে কিছু বেনিফিট, আসলে আবার আরো এডিশনাল বেনিফিট এখানে বলা আছে। আপনার ভার্চুয়াল মেমোরির একটু আগে যে অ্যাডভান্টেজেস গুলো দেখে আসলাম, ওর পাশাপাশি আরেকটু কনসেপচুয়াল বা লজিক্যাল কি বলে বেনিফিটস এখানে বলা আছে। যেমন এ প্রোগ্রাম উড নো লঙ্গার কনস্ট্রেন্ট বাই দ্য অ্যামাউন্ট অফ ফিজিক্যাল মেমোরি। তার মানে ফিজিক্যাল মেমোরির যে জায়গাটুকু, সেই জায়গাটুকু দিয়ে কিন্তু মানে আম, কি বলে এটাকে বলে কন্ডিশনে পড়ে যাচ্ছে না যে না এতটুকু জায়গায় হইতে হবে একটা প্রোগ্রামে। তার মানে প্রোগ্রামের কিন্তু যে কোনো জায়গা হইতে পারে রান করার জন্য। এখন আমরা এতটুকু বুঝতে পারতেছি যে মেমোরিতে আসতে হবে, মেমোরির জায়গা আমার ফিক্সড, উই ক্যান নট চেঞ্জ ইট, বাট স্টিল আমার একটা প্রোগ্রাম তার মেমোরির জায়গা থেকে কি হইতে পারবে, বড় হওয়া সম্ভব। এবং বড় হচ্ছে, বড় হয়েই কাজ করতেছে স্টিল। বাট আমাদের ফিজিক্যাল মেমোরি কিন্তু ইনক্রিজ হচ্ছে না, ফিজিক্যাল মেমোরি যতটুকু ততটুকুই আছে। এটা ভার্চুয়াল মেমোরি ছাড়া পসিবলই ছিল না। So user would be able to write programs for an extremely large virtual address space. তার মানে ইউজাররা কিন্তু সুযোগ পাচ্ছে যে আমরা চাইলে অনেক বড় বড় কোডিং, অনেক বড় বড় ডাটা নিয়েও কিন্তু কাজ করতে পারি, রাইট? So more program could run at the same time as each program could take less physical memory. যেহেতু আমাদের মেমোরি স্পেস গুলোকে আমরা অল্প একটু জায়গা নিয়েই হচ্ছে আহ, অল্প একটু অংশকে রেখে রান করতে পারতেছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অনেক বেশি, তুলনামূলকভাবে অনেক বেশি ফিজিক্যাল মেমোরি ইউজ করা পসিবল হচ্ছে। এবং তার মানে একই সাথে অনেক বেশি প্রোগ্রাম রান করার সুযোগ হচ্ছে। তারপরে less input output would be needed to load or swap each user program in memory, so each user program would run fast. তার মানে এখানে কিন্তু আমাদের ইনপুট আউটপুট ডিভাইস গুলোরও সোয়াপ করা, অথবা যে কোনো প্রত্যেকটা প্রোগ্রামকে একদম ফুল একটা প্রোগ্রামকে, বড় একটা প্রোগ্রামকে লোড করার সময় এটা সময় লাগে না। তারপর হচ্ছে ফুল একটা প্রোগ্রামকে যদি সোয়াপ করার দরকার হয়, এত বড় একটা প্রোগ্রামকে, সেখানেও আমাদের সময় লাগবে, জায়গা লাগবে। তাহলে ইনপুট আউটপুট ডিভাইস এখানে অনেক বেশি ইউজ হবে। তাহলে যদি আমাদের একটা প্রসেসের অল্প একটু অংশ আসলে মেমোরিতে থাকে, তাহলে সেটা লোড করতেও ইজিয়ার, সোয়াপ করতেও সহজ। অল্প ইনপুট আউটপুট ডিভাইস দিয়ে কিন্তু সেই কাজটা হয়ে যাবে। তার মানে অটোমেটিক্যালি আপনার কম্পিউটার সিস্টেমের প্রোগ্রাম গুলো কিন্তু ফাস্টার রান করবে, রাইট? তো লটস অফ বেনিফিটস আর দেয়ার। সো অ্যাডভান্টেজেস গুলা কিন্তু শুধুমাত্র এতটুকু না, খেয়াল করবেন এখানে কিন্তু আমাদের কিছু লজিক্যাল কনসেপচুয়াল বেনিফিটস তো এখানে আমার দেয়া আছে। সো দিস উইল বি অলসো ইনক্লুডেড ইন ইউর অ্যাডভান্টেজেস। হ্যাঁ, এগুলো কিন্তু অ্যাডভান্টেজেসের অংশ। আর যেটা বলছে যে মেমোরি ম্যানেজমেন্ট অ্যালগোরিদমস ওয়্যার নেসেসারি বিকজ ইনস্ট্রাকশন বিং এক্সিকিউটেড মাস্ট বট ইনটু ফিজিক্যাল মেমোরি। এটা আমাদের লাস্ট স্লাইডের টপিক। ইন মেনি কেসেস দ্য এন্টার প্রোগ্রাম ইজ নট নিডেড। অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা একটা ধরেন বড় একটা প্রোগ্রাম লিখলাম, হয় না এরকম যে অনেক বড় প্রোগ্রাম লিখছি, সেখানে ধরেন 50টা 100টা ফাংশন আছে। তো 100টা ফাংশন আছে, কিন্তু 100টা ফাংশন তো আপনার একসাথে দরকার হয় না। আমি 100টা ফাংশনকে নিয়ে এসে এই প্রোগ্রামটাকে বড় করে আমি যদি আমার জায়গাটাকে
ফিজিক্যাল জায়গাটাকে ব্লক করে ফেলি, তাহলে তো আমার অন্যান্য প্রসেসও, অনেক প্রসেস আছে যেগুলো রান করার সুযোগ পাবে না। তাহলে আমার কিন্তু পুরো প্রোগ্রামটা কিন্তু তখন দরকার হয় না। তখন যেই অংশটুকু, যে ফাংশন গুলো আমার দরকার মেইন ফাংশনের ভেতরে, যখন যখন দরকার হয় তখন তখন আমার আদার্স ফাংশন গুলোকে আমরা কল দিই, তাই না? যখন দরকার হয়, দরকার না হলে ডাক দিয়ে বসে থাকি না। তো ঠিক তেমনই এখানে কনসেপ্টটা এরকমই, যে যখন যখন দরকার হবে তখন তখন বাকিটুকুকে ভার্চুয়াল মেমোরি থেকে নিয়ে আসে। ঠিক আছে? আর নর্মালি মেমোরির ভেতরে জায়গাগুলো অ্যালোকেট হয় বিভিন্ন রকমের অ্যারে, লিস্ট, বিভিন্ন রকমের টেবিলের ইউজ হয়। হ্যাঁ, মেমোরি যখন জায়গা লোকেট হয় তার সাথে কিন্তু ইন্ডেক্সিং থাকে। হ্যাঁ, তারপরে সেখানে বিভিন্ন রকমের টেবিল থাকে। ওই ভার্চুয়াল ডাটা এবং ফিজিক্যাল ডাটার মধ্যে কমিউনিকেশন, ইন্টার কানেকশন করানোর জন্য বিভিন্ন রকমের টেবিল থাকে, ইন্টারনাল ইন্টারনাল টেবিল। এগুলোকে বলা হয় পেজ টেবিল। পেজ, পেজ টেবিল। হ্যাঁ, তো এই পেজ টেবিল নিয়ে আলোচনা আপনারা ইনশাল্লাহ, এই যে দেখেন, যদি আমরা একটু ভার্চুয়াল মেমোরি দেখি কিভাবে একটা ডায়াগ্রামের থ্রু ভার্চুয়াল মেমোরি কিভাবে ফিজিক্যাল মেমোরির সাথে ইন্টারঅ্যাক্ট করছে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে। বিফোর দ্যাট, তার আগে একটু সামারি ডায়াগ্রাম আমরা এখানে দেখতে পাচ্ছি, যে এইটা দেখেন ভার্চুয়াল মেমোরি আনলিমিটেড জায়গা। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল মেমোরি ফিক্সড জায়গা। তাহলে এই যে ফিজিক্যাল মেমোরিতে যে প্রোগ্রাম গুলো আছে, সেই প্রোগ্রাম গুলোর কিছু অংশগুলো এখানে ভার্চুয়াল মেমোরিতে পেজ হিসেবে স্টোর হবে। এক একটা পেজ বলা হয় এগুলো। ঠিক আছে? এগুলো যে অংশগুলো, সেগুলো ভার্চুয়াল মেমোরিতে যখন স্টোর হচ্ছে এগুলোকে বলা হয় পেজ। ঠিক আছে? তাহলে এই যে, তার মানে এই ফিজিক্যাল এবং এই ভার্চুয়াল, এই দুইটার মাঝখানে ইন্টার কমিউনিকেশন ঘটাবে হচ্ছে মেমোরি ম্যাপিং। তার মানে তাদের মধ্যে ইন্টার কানেকশন করার যে প্রসেসটা, সেটাকে বলা হয় ম্যাপিং করা, ম্যাপিং। এখানে একটা টেবিলের ইউজেস হয়। এই টেবিলের মধ্যেই আসলে এদের কার কোন জায়গায়, কে কোন জায়গায় আছে সেগুলো ট্র্যাক করে সেগুলোকে এক্সিকিউট করার কাজ হয়ে থাকে। ঠিক আছে? তো এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের আগামী ক্লাসগুলোতে, বাকি আরো 3টা ক্লাস আছে, আমরা ধীরে ধীরে শেষ করলেও শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি 2টা ক্লাসই শেষ হয়ে যাবে, ইফ উই গেট দ্য টাইম। যে ঈদের পরে আমাদের সময় 1 ঘন্টা করে, ইনশাল্লাহ আমাদের খুব দ্রুত শেষ হয়ে যাবে। লাস্ট ক্লাসটা হয়তো রিভিউ ক্লাসের জন্য আমরা রাখতে পারবো। ঠিক আছে? তো আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি আমার থিওরিটা। বিফোর দ্যাট আমি থিওরিতে একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।